27 দিন জেল খাটার পর এই শাস্তির উছিলায় হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা দিন সন্তান ছাড়া থাকা কতটা কষ্টদায়ক সেটা আসলে তুমি থাকলেই বুঝতে পারবে। তো সেই বিনিময় হলেও তুমি আমার কাছে ফিরে আসো। তোমার জন্য, আমার সন্তানের জন্য আমার বুকটা ছটফট করতেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার নাম হচ্ছে মুবিন। আমি মোহাম্মদপুর আদাবর থেকে এসেছি। আমি সেরামিক্সে এইচআরে ছিলাম সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। প্রথমত হচ্ছে আমার যখন বিয়ে হয়, এটা সম্পূর্ণ অ্যারেঞ্জ ম্যারেজ। আমার মা পছন্দ করার পর বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সব কিছু ভালোই চলতেছিল, প্রায় 2 বছর মোটামুটি ভালোই চলতেছিল। আমার বাবা মার সাথেই আমি থাকি, বাট আমাদের ফ্যামিলিতে কোনো সমস্যাই ছিল না, খুব সুন্দরভাবেই চলতেছিল লাইফটা। কোনো ধরনের কোনো ইস্যু ছিল না। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার কোনো ধরনের বার্গেনিং হয় না। আমার শ্বশুর শাশুড়ির সাথে কোনোদিন মুখ কালাকালি পর্যন্ত হয় না। তারা আমাকে আদর যত্ন থেকে কোনো ধরনের কমতি রাখে না। তো 2 বছর পরে যখন আমার বেবিটা আসে, ঠিক তার 1.5 মাসের মাথায় হচ্ছে তারা আমার বেবিটাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। ওদের কারণটা ছিল হচ্ছে যে এখন মেয়ে ছোট, মেয়েকে দেখার মতো লোক নাই, বা আমার মেয়ে মানে এখন অসুস্থ, যে কারণে ওর বাবা মা নিয়ে যেতে চাইলো। তো সেক্ষেত্রে আমার আম্মা বললো যে 6 মাস না হলে ছোট বাচ্চাদের নাকি বাসা থেকে বের করতে হয় না। তো আমি এক প্রকার আমার মায়ের কথার বাইরে গিয়ে আসলে আমি তাদেরকে সাপোর্ট করে আমি আমার বাচ্চাটাকে তাদের সাথে দিয়ে দিই। তারা 1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তারা আসতেছে না। এই যে 1.5 মাস কিন্তু আমি কোনো যোগাযোগ কথা কিছুই বলতে পারিনি। পরে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আসতেছো না কেন? পরে আমি নিতে গেলাম। নিতে যাওয়ার পরে বলতেছে যে দেখো আমি পড়াশোনা করতে চাই, ডিগ্রিতে ভর্তি হবে। বলছে যে না, পড়াশোনা করালে আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো, এছাড়া পাঠাবো না। বাবা এবং মায়ের বক্তব্য। আমি বললাম যে পড়াশোনার খরচ তো আমি আসলে ওইভাবে দিতে পারবো না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ডে বলছি, আমি ওইভাবে দিতে পারবো না। আমি যেটা দিতে পারবো সেটা হচ্ছে আমার সাধ্যের মধ্যে যেটা থাকবে সেটা আমি দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমি তাকে নিয়ে আসি। এখন নিয়ে আসার পরে সে পরবর্তীতে বলতেছে যে আমার বাবা ভর্তি করে দিবে। তো তার বাবা তাকে ভর্তি করাই দিছে। প্রথম বর্ষের ফিটাও আমি তাকে দিয়ে দিছি, আমি আমার এন্ড থেকেই দিছি। আমি একটু বলে নিই, আমি কিন্তু আমার ফ্যামিলিতে একমাত্র আর্ন আমিই করি। তো সেক্ষেত্রে আমার বাবা মা মানে পুরো ফ্যামিলিটাকেই আমি কন্ট্রিবিউট করি। তো আমি কিন্তু তাকে বিয়ের আগে বলেই নিয়েছিলাম তার বাবাকে যে আমার স্যালারি এই ভিতরে যদি আপনার মেয়েকে আমার সাথে দেন, বিয়ে দিতে পারেন। এই যে ফ্ল্যাট দেখতেছেন, আমার বাবার জায়গা জমি বরিশালে দেখতেছেন, এগুলো কিন্তু আমার কিছু না। আমার বলতে শুধু আমার চাকরিটা, এটাই আমার সম্পদ। তো এখন ওইখান থেকে 1 বছর পর বা 2 বছর পর স্যালারি আর কতটুকু বাড়তে পারে? তো এর ভিতরে কিন্তু আমার অনেক খরচ বেড়ে গেছে, বাচ্চা হয়েছে। তো সব মিলাই জিলায় আমি বলতেছি যে আমি যেটা পারবো সেটাই আমি বলবো। এখন আমি একটা মিথ্যা আশ্বাস দিলাম তাকে, এখন আমি দিতে পারলাম না। তো আমি এই ধরনের কোনো কাজ করতে চাই না। আমি বলছি আমার সাধ্যের মধ্যে যেটা হবে আমি চেষ্টা করব, এবং প্রথম বর্ষের সবগুলোই আমি খরচ বিয়ার করি। পরে আমার ভিতরে একটা নিয়ে আসার পরে আমার ভিতরে একটা ক্ষোভ জন্মায় যে তারা আমার এত ছোট একটা বাচ্চাটাকে আটকায় রেখে আমার কাছ থেকে একটা জিনিস আদায় করার জন্য তারা আমার বাচ্চাটাকে আটকায় রাখে। এরপর তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে তর্কাতর্কি ঝামেলা শুরু হয়। তার সাথে আমার ঝামেলা হলে সেটা যদি তার গ্রামের বাড়ি পর্যন্ত না যায় বা তার ফ্যামিলির কান পর্যন্ত না যায়, তাহলে সে ঝগড়াটা সর্বোচ্চ 10 মিনিট স্টে করে। বাট যখনই ফ্যামিলির কানে চলে যায় তখন এটা অনেক দিন স্টে করে। তো এইভাবে কথা কাটাকাটি তর্কাতর্কি প্রায় সময় লেগে থাকতো। তো হঠাৎ করে ওর বাবা একদিন এসে বলতেছে যে আমি একটু গ্রামের বাড়ি যাব, আমি ছুটি পাইছি 3 দিনের, তো আমি একটু নিয়ে যেতে চাই। কি বল? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন নিয়ে যাবেন, আপনি নিয়ে যাবেন, আপনার সাথে আবার নিয়ে আসবেন। তার মেয়েকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, কি ব্যাপার, কেউ ফোন রেসপন্স করতেছে না, না ওর বাবা, না ওর মা, না ও, সবাইকে ফোন দিতেছি। 2 দিন পর ফোন রেসপন্স করছে ওর বাবা। রেসপন্স করে বলতেছে আমি আর আমার মেয়েকে আপাতত তোমাদের বাসায় দিব না, আমার কাছে থাক, আমার মেয়ে তো ভালো না, তোমার সাথে খালি কথা কাটাকাটি ঝগড়াঝাটি হয়। আমি বললাম যে কেন, এইটা কেমন কথা, আপনি তো বললেন যে 3 দিন পরে নিয়ে আসবেন। তারপরে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, আমি আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি না। তাকে ফোন দিতাম, সে ফোন দিলে বলতো যে হ্যাঁ তুমি পারলে কিছু করো, মানে নানান কথাবার্তা বলতো। এক পর্যায়ে আমি তার সাথেও খারাপ ব্যবহার করি, কারণ আমি আমার রাগটা আর ধরে রাখতে পারি না। ধরে রাখতে না পেরে আমি তার সাথে উচ্চবাচ্য এবং বাজে অকথ্য ভাষায় গালাগালি করি। কারণ আমার কথা হচ্ছে যে আমার ছোট বাচ্চাটা আমার কাছ থেকে দূরে রেখে লাভ কি? অকথ্য ভাষায় গালাগালি করি। শুধু স্ত্রী কি করেছেন নাকি বাসার সবাই? আমার শ্বশুরকেই করেছে। এখন এই অকথ্য ভাষায় গালাগালি করার কারণে এই হলো ফার্স্ট শুরু তাদের সাথে আমার ক্ল্যাশ। দীর্ঘ 15 দিন অপেক্ষা করছি, কিন্তু যখন তার সাথে কথা বলতাম, সেটা আপনি স্ত্রীর সাথে কথা বলতে পারতেন না। আমি তো তাদের সাথে যোগাযোগ করতে পারছি না কোনোভাবেই। সেভারাল টাইম ফোন করতেছি, বাট কেউ ফোন রেসপন্স করতেছে না। আপনি যে একদমই সরাসরি আপনার শ্বশুরের সাথে খারাপ আচরণ করে পুরো রাস্তাটা কি বন্ধ করে দিলেন না? এটা অবভিয়াসলি আমার ভুল, কিন্তু সে এমন কিছু কথা বলতেছিল যে কারণে আমাকে জাস্ট রাগায় তুলতেছিল। গুরুজন, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমার ভুল ছিল। পরে যখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম, বাবার সাথে পার্সোনালি দেখা করে পরে আমি ক্ষমা চেয়েছি তার কাছে। ওনার বাবা তো ঢাকায় থাকে? হ্যাঁ ঢাকায় থাকে।
একদম সামনাসামনি তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়েছে, আমি তো আপনার ছেলের মতোই। তো তার বাবা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আমার ওয়াইফ গ্রামের বাড়িতে ছিল তখন। পরিবেশটা ঠান্ডা করার পরে আমি গেছি, কিন্তু তখনও সে আমার সাথে আসে নাই, তার মা আমার সাথে দেয় নাই, বলছে যে না এই অবস্থায় দিতে পারবো না। তো আমার বউর ইচ্ছা থাকলেও পরিবেশ পরিস্থিতির কারণে সে আমার সাথে আসতে পারতেছিল না, আমি বুঝতেছিলাম। পরে আমি খালি হাতে ওখান থেকে চলে আসি, আমার সন্তানটাকে জাস্ট আমি দেখে আমি চলে আসি। পরে আমার বাবা বরিশাল যে ওদের বাড়িতে যে আমার বউ এবং আমার সন্তানকে নিয়ে ঢাকায় আসলো। আসার পরে এখন বিষয়টা হচ্ছে যে আমার ভিতরে একটা ক্ষোভ জন্মাইলো যে আমার সন্তানটাকে নিয়ে আটকায় রেখে তোমার বাবা মা আমাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু এটা কি ঠিক? মানে আমার ভিতরে এই ক্ষোভটা কাজ করে। যখনই সামান্য কথা নিয়ে তর্কতর্কি হয় তখনই কি হয়, আমার ওই জিনিসগুলো মনে পড়ে। তখনই দেখা যায় যে আমাদের মধ্যে তুমুল কালাম ঝগড়াঝাটি বাজে। হ্যাঁ, তাই বলে কিন্তু সবসময় মায়ের ধরে এরকম ব্যাপারটা না। তার বাবা আসছিল আবার আমাদের বাসায়, এসে বলতেছে যে আমি তো ছুটি পাইছি, তো আমি ওরে নিয়ে একটু বেড়ায় আসতে চাই গ্রামের বাড়িতে। তো আমার তো ওই প্রথমবারের কথা মনে আছে, সে তো এইভাবে একবার নিয়ে গিয়েছিল। তো আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নিয়ে যাবেন, আপনার সাথে করে নিয়ে আসবেন। তো বলতেছে যে আমি তো এক সপ্তাহ বেশি ছুটিতে থাকতে পারবো না, ও এতদিন পর যাবে, এক সপ্তাহ কি 10-15 দিন বেড়াক, তারপর তুমি যে পরবর্তীতে নিয়ে এসো। তো আমি বললাম যে দেখেন আমি আসলে অনেক ছুটি কাটায় ফেলছি, আমার অফিসে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই ছুটি। তখন না আমার বিষয়টা ভালো লাগে না, আমার মাথার ভিতরে কিন্তু ওই জিনিসটাই ঢুকে আছে যে সে আবার কেন না নিয়ে আবার আটকায়। কারণ এর ভিতরে অনেক তর্কতর্কি, অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝগড়াঝাটি হয়েছে। তার বাবাও বেশ কয়েকবার আসছিল, আইসা সমঝোতার চেষ্টা করছে, বাট তার বাবা যতবারই আসছে ততবারই আমি তাকে বলছি যে আমার সন্তান আটকায় রেখে কেন এগুলো করছেন। তারপর যেটা হলো, সে এই বিষয়টা নিয়ে আমার সাথে বার্গেনিং করা শুরু করছে। তার বাবা যাওয়ার পর, কেন দিবা না, কেন তুমি যে পরবর্তীতে আনলে কি হবে, তুমি কি একদিনের জন্য ছুটি নিয়ে আসতে পারবা না, আব্বু কি বারবার যাবে বারবার আসবে, এই কথা নিয়ে দুই কথা অনেক বাজে লেভেলের ঝগড়া হয়। এবং তখন আমি তার গায়ে হাত তুলি, এবং এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। ওই দিন হচ্ছে আমার সাথে তার সাথে ভালো হাতাহাতি হয়েছে, 4টা চড় দিছি, এরপর আমি ধাক্কা দিয়ে সরাইছি। কারণ আমি যখন রাগ কন্ট্রোল করতে পারি তখন আমি সরাই দিয়ে আমি চলে আসছি। কিছু সময় বাইরে ঘোরাফেরা করে যাতে রাগ ঠান্ডা হওয়ার পরে ঝগড়াটা যাতে বাসার পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাসায় গেছি। ডাকতেছি আমার মেয়েকে, আমার রুম থেকে ডাকতেছি, আব্বা আব্বা জোরে জোরে ডাকতেছি, দেখি কোনো সারা শব্দ নাই। কিছুক্ষণ পর যেয়ে দেখি যে তারা সামনে রুমে নাই। কি ব্যাপার, কোথায় গেল? আমি তো জানি যে ওদের যাওয়ার একটাই জায়গা ঢাকা শহরে, সেটা হচ্ছে ওর বাবার অফিসে। তো আমি সাথে সাথে কাউকে কিছু না বলে আমি বাইক নিয়ে সাথে সাথে রওনা দিছি। তারা আমার আগেই পৌঁছে গেছে, আমার যেতে একটু সময় লাগছে, এবং মেয়ে বাবা দুজনেই কাঁদতেছে। এবং তার বাবা এবং তাদের কথা শুনলে মনে হবে যে সম্পূর্ণ দোষটাই আমার, যে আমার মেয়েকে মারছে। আপনার সারা পিঠে আমার মেয়ের দাগ। উনি কি করে, পুলিশ নিয়ে এসে আমাকে নিয়ে যায়। এরপর আমি থানা হাজতে ছিলাম। হাজতে থাকার পরে আমার মা আমার শ্বশুরের পা ধরে বলছে যে ও ভুল করছে, আপনারা প্লিজ ওরে বের করার ব্যবস্থা করেন। ইভেন তো আমার বাবাও যে এক প্রকারে মানে হাত জোর করে পা ধরে যেভাবে পারছে। তো তারা বললো যে আপনারা টেনশন করেন না, মামলা হবে না, আমরা যাই ওরে বের করে নিয়ে আসতেছি। এই কথা বলে তারা এসে মামলাটা করে দিয়ে সিগনেচার করে দিয়ে চলে গেল। তারপর আমি কোর্টে নিয়ে যাই, কোর্ট থেকে আমি জেলখানায় যাই। আমি কখনো জেলখানায় যাইনি, আমার জীবনে কখনো এইরকম থানা পুলিশ এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটে নাই লাইফে, এটাই জীবনের প্রথম। তো আমি যাওয়ার পর দেখি যে এই তো অন্যরকম দুনিয়া, কোথায় আসলাম। প্রথম দিন আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না, নিজের সাথে নিজেকে মানায় নিতে পারতেছিলাম না। জেলখানায় যাওয়ার ঠিক 3 দিন পরে প্রোডাকশন কোর্ট পড়ে। প্রোডাকশন কোর্ট হচ্ছে বাদী এবং বিবাদী দুজনকে সামনাসামনি করে। তো আমি যখন কোর্টে আমাকে নিয়ে আসে, তখন না আপনি বিশ্বাস করবেন না, প্রায় 2 মিনিটের জন্য কোর্ট বন্ধ হয়ে গেছিল। মানে ম্যাজিস্ট্রেট থেমেছিল, কারণ আমার বাচ্চাটা ওই পারে ছিল, আমি এই পাশে। ও জোরে জোরে চিল্লায় হাত উঠায় বলতেছিল যে আব্বা আব্বা আব্বা, মানে এত জোরে বলতেছিল যে আমি যতক্ষণ পর্যন্ত রেসপন্স না করবো ততক্ষণ পর্যন্ত ডেকেই যাচ্ছিল। একটা পর্যায়ে মানে উকিল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত মানে তাকায় আছে তার দিকে। অলরেডি তখন আমার 27 দিন হয়ে গেছে, জেল খাটটা 27 দিন হয়ে গেছে। জামিন দেয়। বের হওয়ার পরে আমি তো ট্রমাটাইজড হয়েছিলাম। পরে আমি আমার অফিসে জয়েন করতে যাই, অফিসে জয়েন করি। তো অফিসের পরিবেশও চেঞ্জ। 27 দিন অনুপস্থিত ছিলেন, প্রাইভেট সেক্টরের কোনো জব, কোনো কোম্পানি মেনে নেবে না। যদিও আমি পার্মানেন্ট এমপ্লয়ি ছিলাম বিধায় আর ওই সার্টিফিকেটটা দেওয়ার কারণে হয়তো আমাকে সুযোগ দিচ্ছিল, বাট তারা চাচ্ছিল যাতে আমি নিজেই রিজাইন দিয়ে চলে যাই। তো আমি এভাবে অফিস করছি, কারণ আমি জানি যে আমাকে চাকরিটা করতে হবে, কারণ আর্নিং সোর্স শুধুই আমি। এই চাকরির পাশাপাশি আমি তাদেরকে খোঁজা শুরু করি, তার বাবাকে ফোন করি, তার আত্মীয় স্বজন যেখানে যেভাবে পাই সবাইকে ফোন করি, বাট কেউ আমাকে সহযোগিতা করে না। তারা নানান কথা, নানান অভিযোগ, সব দোষ আমাকে দিচ্ছে। আমি মেনে নিয়েছি সব দোষ আমার। কেস যে হয়ে গেল, কেস চলমান, তারপরও আপনি চাচ্ছেন আপনি আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আবার সংসারটা কন্টিনিউ করতে? হ্যাঁ, আমি তাদেরকে বিভিন্নভাবে, লাস্টে আমি যখন দেখলাম যে কোনো ওয়ে আউট পেলাম না, তখন তার বাবার কাছে যাই, এবং তার বাবার কাছে যেয়ে আমি একদম পা ধরেই, ওপেনলি পা ধরেই তার কাছে মাপ চাই
যে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমার এবার ক্ষমা করে দেন। এর আগেও আপনি আমাকে ক্ষমা করছেন, এবার মতো একটু ক্ষমা করে দেন। আমাকে তো যা শাস্তি দেওয়ার দিচ্ছেন, যদি মনে হয় যে এই শাস্তিতে আপনার হয় না, আপনি আরও শাস্তি দিতে পারেন আমাকে, কিন্তু তাই বলে আমার সন্তান, আমার বউ বাচ্চা আমার কাছ থেকে দূরে রাখেন না। তো ওর বাবার কাছে মাপ চাওয়ার পরও আসলে আমি আমার সন্তানকে দেখতে পাই না। দীর্ঘ 2 মাস হয়ে যায়, আমি একদম ছোট বাচ্চাদের মতো মানে বালিশ মুড়া দিয়ে হাওয়া করে কাঁদতাম, এটা আমার আব্বা মা দেখতো যে আমি কাঁদতেছি বাচ্চাটার জন্য। মানে আমার বাচ্চার জন্য যে আমার কীরকম ফিলিং সেটা আমি আসলে বোঝাতে পারবো না। মানে দেখতে পাচ্ছি না বাচ্চাটা, আমার বাচ্চাটা, আমি যত খারাপই হই, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ, আমি তো আমার সন্তানের কাছে খারাপ না। যত খারাপ ব্যক্তি হোক, তার সন্তানের সাথে দেখা করার অধিকার থেকে তো বঞ্চিত পৃথিবীর কেউ করতে পারে না। ভাই আমার সন্তান আমি দেখতে পারতেছি না, আমার সন্তানের আমি স্পর্শ করতে পারতেছি না, আমার সন্তানটাকে ভালো আছে, বেঁচে আছে না মরে গেছে না কি অবস্থা আছে, আমি কিচ্ছু জানি না। এরপর যেটা হচ্ছে যে আমি অনেক কষ্ট করে বুঝাই সুঝাই তা আমি আবার আমার বাসায় নিয়ে আসি। ফাইনালি আবার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে আসেন? হ্যাঁ, নিয়ে আসি। এখন আমার ভিতরে যে ক্ষোভ, আমার সন্তানকে আটকায় রেখে আমাকে এইভাবে হেনস্থ করছে, আমাকে জেল খাটাইছে, এই জিনিসটাকে আমি এত সহজে ভুলে যেতে পারবো? তাদের কথা হচ্ছে পিছনের কথা তোলা যাবে না, ভুলে যেতে হবে। তো আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছিলাম একদিন যে পিছনের কথা কি খুব সহজে ভুলে যাওয়া সম্ভব? তোমার ক্ষেত্রে হলে তুমি কি করতে, ভুলে যেতে পারতা? একদম সে স্পষ্ট ভাষায় বলছে যে না, এত সহজে ভোলা সম্ভব না। সামান্য ছোট ছোট তর্ক নিয়ে হলেই আমার ওই জিনিসগুলো মনে পড়তো যে আমি জেল খাটছি, আমার সন্তানকে দূরে রাখছে, এই ধরনের একটা ক্ষোভের কারণে তার সাথে আমার কথা কাটাকাটি হতো। বাট আমি কোনো ধরনের গায়ে হাত তোলা থেকে বিরত ছিলাম। এবারে ঠিক এই সেম ভাবে যেদিন ঝগড়া লাগলো, আস্তে করে ব্যাগটা গুছিয়ে অনেক আগে চলে গেল। এটা দীর্ঘ 2 মাস হয়ে গেছে। মানে জেল থেকে ফিরে আসে কতদিন পর স্ত্রী সন্তানকে পেয়েছিলেন? 3 মাস পর। আচ্ছা, তারপর কতদিন সংসার করলেন আবার? 9 মাস। এরপরে 2 মাস আগে আবার চলে গেছেন। বর্তমানে কি অবস্থা? মানে সবাই বলতেছিল যে এর সাথে আর সংসার হবে না, সবাই অনেক অনেক ধরনের কথা বলতেছিল, অনেক বাজে কথাও বলতেছিল। দেখেন আমি আমার ওয়াইফকে কখনো এত নিচে নামাইতে চাই নাই কখনো। ওর বয়স কম, যে কারণে হচ্ছে ও বোঝে নাই, ওর বাবা মা বা পরিবারের বা মানুষের কথা শুনে হয়তো ওইটা প্ররোচনায় পড়ে ও আমার সাথে এরকম করছে। আমি এখনো বলি আমি আমার ওয়াইফের দোষ দেই না। সত্যি থেকে আমার ওয়াইফ কিন্তু আমার সাথে কোনো অন্যায় করে নাই, বেসিক্যালি যখন ছিল তখন অন্যায় করে নাই। হ্যাঁ, আমি ওর সাথে হয়তো খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি খারাপ ব্যবহারটা কেন করছি? কারণ আমার ভিতরে ওই যে ক্ষোভ, তাদের ভিতরে একটা ক্ষোভ, মানে প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে আমরা। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। আমার সংসারটাকে আমি কোনোভাবেই ভাঙতে চাচ্ছি না। আমার মেয়েকে কেউ বলুক যে ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে, এটা আমার মেয়ে বাচ্চা। আপনি এখনো চাচ্ছেন আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আবারও সংসার করতে? এখনো চাচ্ছি, পিছনে সবকিছু ভুলে। আপনার কাছে কি মনে হয় এটা কি সম্ভব? ইয়েস, চেষ্টা করতে হবে, শেষ বলে কিছু নাই। কিন্তু 2-3 বার চলে গেছে আপনার স্ত্রী, 2-3 বার আপনি কোনো না কোনোভাবে ফেরত এনেছেন, এবং সেই ব্যাপারগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত স্ত্রীর পরে একটা মানসিক যন্ত্রণা দিয়েছেন। যখনই তর্কতর্কি হতো বা ঝগড়া লাগতো তখনই আমার ওই জিনিসটা মনে পড়তো এবং মানসিক যন্ত্রণাগুলো দিয়েছেন। হ্যাঁ, রাইট। আপনি কিন্তু আপনার উচিত ছিল মানে সংসারটা করার স্বার্থে হলেও অন্তত স্ত্রীকে এভাবে মানসিকভাবে টর্চারটা না করে সংসারটা কিভাবে সুন্দর করে করা যায়, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে এই কাজটা আপনি করে দেখতে পারতেন। তো এই জিনিসগুলোকে আপনি টেকনিক্যাল ওয়েতে তাকে বোঝাতে পারতেন, মানে একটু ঠান্ডা মাথায় তাকে একটু মানে কথাটা বলে বোঝানো যেত কিনা। আপনি তো অভিভাবক, রাইট। এখন আপনি ক্যাপ্টেন হয়ে আপনি যদি ধ্বংসাত্মক কাজে ব্যস্ত থাকেন, আপনি যদি তাকে সঠিকভাবে না বুঝিয়ে তাকে সরাসরি গালি দিয়ে বোঝানোর চেষ্টা করা যায়। না, সরাসরি গালি না, বিষয়টা হচ্ছে যে যখন ঝগড়া বাঁধে তখন আমার ওই জিনিসগুলো মনে পড়ে, কারণ আমি তো ওই জিনিসটা বলতে পারছি না। এটা তো আপনার প্রবলেম, এটা আপনাকে মানতে হবে, এটা আপনার প্রবলেম, রাইট, আমার প্রবলেম। এবং আপনি অতীতের এই ভুলগুলোকে বারবার প্রতিনিয়ত সামনে নিয়ে এসে আপনার স্ত্রীকে গালি দিবেন, এতে করে তো সম্পর্ক ভালো হবে না, আরো খারাপ হবে। আপনি যে ধরনের এফোর্ট আপনি দিয়ে সংসার করতেছেন, কেসে আপনি জেল খেটেছেন 27 দিন, এমন অবস্থায় বাংলাদেশে খুব কম মানুষ আছে সেই মেয়েকে নিয়ে সংসার করতে চায়। আপনি যে কোনো কারণেই হোক সেই স্ত্রীকে নিয়ে সংসার করেছেন, সবই ঠিক আছে, আপনাকে এটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার ওদিকে ক্ষতিও করছেন, কথা কিন্তু আপনার মুখের বন্ধ নাই। যেই কষ্টটা আপনি পেয়েছেন ওটা যদি ভুলে যে নতুন করে শুরু করতেন, আপনার ব্রেনকেও যদি একটু বোঝাতেন যে আমি একটু ভুলে যে নতুন করে শুরু করে চেষ্টা করে দেখি, ভবিষ্যতে যেন এমন ব্যাপার আর না আসে, আপনি সেই চেষ্টা না করে ওকে যখন আপনি আপনার বাড়িতে পেয়েছেন, আপনার আয়ত্তে পেয়েছেন, তখন কিন্তু আপনি যতদূর সম্ভব তারপরে সেই বদলা নেওয়ার চেষ্টা করেছেন। রাইট, এটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার, এটাই সবচেয়ে মারাত্মক ভুল ছিল। এবং এটা যে আপনার সন্তানের কারণে, আপনার স্ত্রীর কারণে, এবং আপনার জন্য, আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, আপনার জন্য কত বড় ক্ষতি আপনি বুঝতে পারছেন? অবশ্যই। না আপনি ভালো আছেন, না আপনার স্ত্রী ভালো আছে, না আপনার বাচ্চাটা ভালো আছে। রাইট। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই যে সংসারটা আসলে আমাদের দুজনের।
আমি আমার বাচ্চাকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি। তোমাকে ভালো না বাসলে, এত কিছু হওয়ার পরও তোমার প্রতি এক বিন্দু পরিমাণ টান আমার থেকে এখনও ওঠে নাই, আর কখনো উঠবে কিনা আমি জানি না। বাট আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তুমি হয়তো অনেক কিছু বোঝো না, আমি অনেক কিছু বুঝিনি, কিন্তু দিন শেষে আমরাই আমাদের সংসারটাকে সুন্দর করে সাজাতে পারি শুধুমাত্র আমাদের সন্তানের জন্য। তো আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবাসা তো কোনো খাত ছিল না, হয়তো কখনো বলি নাই তোমাকে যে আমি তোমাকে ভালোবাসি। তোমাকেও ভালোবাসি, আমার সন্তানকেও ভালোবাসি, যে ভালোবাসা হয়তো আমি কখনো প্রকাশ করতে পারিনি। বাট আমি চাই আবারও সুন্দর করে, ঠিক 2 বছর বিয়ের 2 বছর যেরকম সংসারটা ছিল, আমি চাই আমাদের সংসারটা আমাদের সন্তান সহ ওইভাবে থাকুক। এর ভিতরে অনেক কিছুই থাকবে, অনেক ঝকঝাপটাই আসবে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা না করে তুমি ডিসিশন নিবে আমার কাছ থেকে, আমি ডিসিশন নিব তোমার কাছ থেকে। যদি এটাই হতে পারে তবেই মনে করবো আমাদের সংসারটা সুন্দর হবে। আমি তো ভুল করছি, দেখো আমি তো আসলে ভুল করছি, তোমার কাছে মনে হচ্ছে ভুল, বা ধরে নিলাম আমি ভুল করছি, সেই ভুলের সাজা তো আমি পেয়েছি। দীর্ঘ সব মিলিয়ে, জেল থেকে শুরু করে সব মিলিয়ে যদি বলি, প্রায় দীর্ঘ 8 মাস তুমি এবং তোমার সন্তান আমার কাছে নাই। আমি পুরোটাই একা একা কাটিয়েছি। এর থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না। এই শাস্তির বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে আমার সন্তান সহ আমার কাছে চলে আসো। 27 দিন জেল খাটার পরও যদি তোমার কাছে মনে হয় যে এটা শাস্তি না হয়, তাও এই শাস্তির উছিলায় হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। এই 8 মাস যে তোমরা আমার কাছে ছিলে না, সেটা কিন্তু অনেক বড় শাস্তি। আমি জানি না তোমার কাছে মনে হতে পারে যে তোমার এটা কোনো শাস্তি না, কারণ তুমি 8 মাস কাউকে ছাড়া থাকো না, হয়তো আমাকে ছাড়া থাকছো, তোমার সন্তান ছাড়া তুমি থাকো নি। একটা দিন সন্তান ছাড়া থাকা কতটা কষ্টদায়ক সেটা আসলে তুমি থাকলেই বুঝতে পারবে। তো সেই বিনিময় হলেও তুমি আমার কাছে ফিরে আসো, একটা বারের জন্য হলো পিছনের সব কিছু ভুলে আমাকে একবার সুযোগ দিয়ে আমার কাছে ফিরে আসো। সংসারটা আমি করতে চাই তোমার জন্য, আমার সন্তানের জন্য। আমার বুকটা ছটফট করতেছে, আমি অনেক চেষ্টা করতেছি, অনেকভাবে দৌড়াদৌড়ি করতেছি, সেটা তোমার নিজের মুখেরই কথা। কেন দূরে সরে গেলে পর আমি এরকম ছটফট করি? আসলে তোমরা দূরে সরে গেলে আমি কখনো কোনোভাবেই থাকতে পারি না। হয়তো এটাই আমার ব্যর্থতা, এটাই আমার ভালোবাসার প্রতিদান। আমি তোমাকেও ভালোবাসি, আমার সন্তানকেও ভালোবাসি। সবশেষে তোমাকে যেটা বলা হয় না সেটাই শুধু বলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।